আসসালামু আলাইকুম সবাইকে। বাধ্য বিয়ে গল্পের ৬২ নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। মাহবুব রশিদের কেবিনটা অস্বাভাবিকভাবে শান্ত, এসি চলছে, পর্দা টানা, বাইরে গাড়ির শব্দ পর্যন্ত ঢুকছে না। সাইমন সোফায় বসে আছে, পিঠ হেলান দিয়ে, চোখ দুটো শূন্যে আটকে আছে। এই রুমে সে বহুবার এসেছে এক সময়, মাঝখানে দীর্ঘ বিরতির পর আজকে আসতে হলো। মাহবুব রশিদ জরুরি ভিত্তিতে ডেকে পাঠিয়েছে। বাবার কথা ফেলতে পারেনি সাইমন। মাহবুব রশিদ টেবিলের ওপাশে বসে কাগজ উল্টাচ্ছিলেন। একটা দীর্ঘশ্বাস নিয়ে বললেন, মিডিয়ার সামনে বিয়ে প্রমাণ দিতে হবে, না হলে অবস্থা আরো জটিল হবে। তার উপর বৌমা এখন প্রেগনেন্ট, এটা নিয়ে মিডিয়া ছাপাবে। সাইমন ধীরে ধীরে চোখ সরিয়ে তাকালো। চোখে রাগ নেই, আছে অপমান আর জমে থাকা ক্ষোভ। তারপর বলল, আমি কারো কাছে সাফাই দিতে যাব না। বউ ছোট ছিল বলে এত বছর ছুঁয়ে নাই, এখন একটু হাত দিলাম আর চারিদিক থেকে শুধু আমার বউ নিয়েই ধান্দা। মাহবুব রশিদের কপালে ভাঁজ পড়ল, সরে কঠোরতা আনলেন। তারপর বললেন, মুখের লাগাম টানো, এখানে মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামলানো দরকার। সাইমন হেসে উঠল, হাসিটা কটু ভাঙ্গা। তারপর বলল, মানে কি, এখন কি মাইক লাগিয়ে বলবো? শুনেন শুনেন, আজ থেকে আমি বউয়ের স্বামী হওয়ার কাজ করলাম, সময় ধরে হিসাব করে মিডিয়ার অনুমতি নিয়ে বাচ্চা পয়দা করব। মাহবুব রশিদ টেবিলে হাত চাপড়ালেন। তারপর বললেন, এইসব বাজে কথা বন্ধ করো। সাইমন এবার উঠে দাঁড়ালো, কণ্ঠ ভারী, চোখ লাল। তারপর বলল, বাজে না, সত্যি, আমার বউ, আমার সংসার, এটারও নাকি প্রেস কনফারেন্স লাগবে। রুমে হঠাৎ ভারী নীরবতা নেমে এলো। মাহবুব রশিদ চুপ করে সাইমনের দিকে তাকিয়ে রইলেন। কি করে ঘাটতেরা ছেলেকে রাজি করাবে ভেবে পাচ্ছেন না। যত রকম সব তার সাথেই করে এই ছেলে। অনেকক্ষণ পরে তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন, সরে কঠোরতা নেই। তারপর বলল, ঠিক আছে, তবে বিয়ে হয়েছে এইটুকু প্রমাণ দেখাতে হবে, কনফারেন্সে যেতে হবে। তোমার জন্য না, পরিস্থিতি সামলানোর জন্য। আমার রাজনীতি আর সম্মানের জন্য হলেও এতে তোমার বউ জড়িয়ে আছে, তারও অপমান করা হচ্ছে। সম্পূর্ণ দিক বিবেচনা করে তোমার যাওয়া উচিত। সাইমন কিছু বলল না, চোখ নামিয়ে মাথা শুধু ঝাঁকালো। আর এদিকে কনফারেন্সের রুমের বাতাস ভারী, এয়ার কন্ডিশনের ঠান্ডা বাতাসের জন্য ভেতরের উত্তেজনা ঠান্ডা করতে পারছে না। সাইমনের সামনে সারি সারি সাংবাদিক, ক্যামেরা লেন্সগুলো তাক করা, মাইক্রোফোন হাতে প্রস্তুত। মাঝখানে বড় টেবিল, চেয়ারটায় সোজা হয়ে বসে আছে সাইমন। পরনে ডিপ ব্লু ফর্মাল শার্ট, হাতা গুটানো, চোখে কোনো ভয় নেই, আছে কেবল দৃঢ়তা। তার এক পাশে বসে আছে মাহবুব রশিদ, গম্ভীর, চোয়াল শক্ত। অন্য পাশে রাজীব দাঁড়িয়ে আছে, আর রাজীবের পাশে চেয়ারে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সাইফান, একেবারেই বেমানানভাবে নির্ভীক। পেছনে দুই পাশে বডিগার্ড, দেয়ালের ধারে পুলিশ ফোর্স, ঘরে পিনপতন নীরবতা। হঠাৎ একজন সাংবাদিক মাইক্রোফোনে এগিয়ে দেয়। তারপর বলল, ডিএসপি সাইমন তাহের রশিদ, সরাসরি প্রশ্নে আসি, আপনার স্ত্রী নাফিসার বয়স যখন 14, তখনও কি আপনার সঙ্গে বিয়ে হয়েছিল? ঘরে একটা চাপা গুঞ্জন ওঠে। সাইমন এক সেকেন্ড চুপ থাকে, চোখ তুলে তাকায় একদম সোজা ক্যামেরার লেন্সের দিকে, গম্ভীর। তারপর ধীর কণ্ঠে বলে, হ্যাঁ হয়েছিল। সাংবাদিক আবারও বলল, আপনারা বিষয়টা এতদিন ধামাচাপা দিয়ে রেখেছেন, আপনাদের ক্ষমতার জোরে এটা কি সত্য নাকি মিথ্যা? সাইমন চল শক্ত করে দাঁতে দাঁত চেপে উত্তর দিল, আপনারা দেখি সব ধরনের খবর আগে থেকে জেনে রেখেছেন, তাহলে নতুন করে আবার জিজ্ঞেস করার মানে কি? স্টেপ নিলেই তো পারে সরকার এই বিষয়ে। মাহবুব রশিদ পাশ থেকে ফিসফিস করে বলল, ঠিক করে বলো। সাইমন একটুও বিচলিত না হয়ে নিজেকে শান্ত করে আবারও বলল, আপনারা যদি ভাবেন সেটা কোনো স্বাভাবিক বিয়ে ছিল, তাহলে আপনারা পুরো ঘটনাটা জানেন না। পাশ থেকে আরেকটা সাংবাদিক আরেকটা প্রশ্ন করে উঠলো। তারপর বলল, 14 বছরের একটা মেয়ের সঙ্গে 32 বছরের একজন পুলিশ অফিসারের বিয়ে, আপনি কিভাবে এটাকে বৈধ বা নৈতিক বলেন? সাইফান হঠাৎ কাঁধ ঝাঁকিয়ে বলে উঠতে যাই, নৈতিকতা না জানলে। রাজীব ঝট করে সাইফানের মুখ চেপে ধরে ফিসফিস করে বলে, এখানে শুরু হইস না ভাই, সামনে শুধু ক্যামেরা আর ক্যামেরা, কখন ভাইরাল করে ছেড়ে দেয় তোরে। মাহবুব রশিদের সব গরম করে সাইফানের দিকে তাকাতেই সাইফান সঙ্গে সঙ্গে চুপ। তারপর বিড়বিড় করে রাজীবের কানের কাছে বলতে থাকলো, বুঝেছো রাজীব ভাই, আমার জীবনটাই মূলত বেদনা। বাপ ভাই, বর্তমান গার্লফ্রেন্ড মানে হবু বউ, এখন থেকে যা কেরামতি দেখাচ্ছে, সবাই শুধু চোখ রাঙায়, মারে, কেউ একটা চুমোও দেয় না, বলে না ছেলেটার বয়স হয়েছে, একটু বিয়ে দিয়ে দেই। শালার গার্লফ্রেন্ডটাও দূরে থাকে, চশমাশালী একটা, খচ্চর বেডি এক নম্বরের। সাইমন এবার কণ্ঠ আরো শক্ত করে বলল, আমি কোথাও বলিনি এটা বৈধ ছিল, আমি কোথাও বলিনি এটা স্বাভাবিক ছিল, আমি বলছি এটা ছিল একটা শিশুকে বাঁচানোর সিদ্ধান্ত। সাইমন একটা দীর্ঘশ্বাস ফেলে বলা শুরু করলো আবার, ওই মেয়েটা বাল্যবিবাহের শিকার হয়েছিল, একটা সন্ত্রাসীর সাথে বিয়ে দেওয়া হচ্ছিল। আমাদের পুলিশ ফোর্স সেই সময় গিয়ে আসামিকে গ্রেপ্তার করে, কিন্তু পুলিশ ফোর্স চলে যাওয়ার পর আমি আর আমার অ্যাসিস্ট্যান্ট যাইতে পারিনি। এমন একটা সন্ত্রাসীর সাথে বিয়ে কেন দেওয়া হচ্ছিল মেয়েটাকে, এটা জানার জন্য। আমরা তখনও জানতাম না আসলে মেয়েটার বয়স কত। এক মুহূর্ত থামে, তারপর আবারও বলে, গ্রামের মানুষ আইন বুঝে না, তারা বুঝে অপবাদ। ওরা রায় দিয়েছিল মেয়েটা যদি অবিবাহিত থাকে তাহলে ওর বাচ্চা নেই। একজন সাংবাদিক তেরে এসে বলল, তাহলে আপনি নিজে আইনের লোক হয়ে অন্য সিদ্ধান্ত না নিয়ে আইন নিজের হাতে তুলে নিলেন? সাইমন ঠান্ডা গলায় বলল, না, আমি দায়িত্ব নিয়ে নিজের কাঁধে তুলেছিলাম, আর দায়িত্ব আর ভোগ এই দুইটার মধ্যে পার্থক্য আমি জানি। সম্পূর্ণ বিষয় জেনে তারপরে কথা বলবেন। আর একজন সাংবাদিক প্রশ্ন করে বসলো। তারপর বলল, তাহলে 14 থেকে 18 এই 4 বছর আপনার সম্পর্ক কি ছিল? সাইমন এবার চেয়ার থেকে এক
একটু সামনে ঝুঁকে পড়ে, তারপর বলে, আমি তাকে কখনো স্ত্রী হিসেবে গ্রহণ করিনি, না মানসিকভাবে না শারীরিকভাবে। ঘরে আবারও গুঞ্জন। সাইমন আবারও বলল, আমরা আলাদা থাকতাম, সে পড়াশোনা করেছে, আমি তার অভিভাবকের দায়িত্ব পালন করেছি, আর সমস্ত ডকুমেন্ট আছে, আপনাদের সামনে পেশ করা হয়ে যাবে। সাইফান আর থাকতে না পেরে চাপা স্বরে বলল, ভাই কেমন করে, না মানে একেবারে সবকিছু সবার সামনে প্রমাণ দিবা? ওই একটু বলতে চাচ্ছিলাম আর কি। রাজীব আবারও কোনো দিয়ে খোঁচা দেয়। সাইফান চুপ হয়ে গেল। সাইমন এবার সাইফানের দিকে খালি চোখে তাকালো, কোনো কথা বলল না। এক সাংবাদিক খোঁচা দিয়ে বলল, আপনি কি বলতে চান 4 বছর এক ছাদের নিচে থেকেও কিছুই হয়নি? সাইমন ঠোঁট বাঁকিয়ে হালকা হাসে, চোখে ঝিলিক, তারপর বলল, আমি পুলিশ অফিসার, সংযম শব্দটার মানে জানি। একটু থেমে আবারও বলল, আর পুরুষত্ব প্রমাণ করতে আমাকে কোনো শিশুর দরকার হয়নি। সাইমনের কথায় ঘরে শোরগোল শুরু হয়ে গেল। মাহবুব রশিদ আবারও ফিসফিস করে বলল, এইসব কথা একটু কম বললো নির্লজ্জ ছেলে, এত নির্লজ্জ কথাবার্তা কবে থেকে শিখেছ? সাইমন পাশ ফিরে ফিসফিস করে ঠান্ডা স্বরে বলল, আব্বু নির্লজ্জ কথাবার্তা না করলে যদি মানুষ জন্ম দিত, তাহলে এই দুনিয়াতে আপনার অনেক সন্তানই জন্মাতো না। মাহবুব রশিদ জোরে কেসে উঠলো, তারপর বলল, অভদ্র একটা, আমি তোমার বাপ হই, তোমার মাথায় কি কিছু নেই? তাতে দাঁত চেপে ফিসফিস করে উত্তর দিল। সাইফান সঙ্গে সঙ্গে মাথা নিচু করলো, ঠোঁটের কোনো দুষ্ট হাসি চেপে রেখে সেও ফিসফিস করে উত্তর দিল, এই তো ঠিক বলেছো ভাইয়া। আবার একটু থেমে আবারও বলল, আর আব্বু আমার বিয়েটাও তাড়াতাড়ি দাও, তোমার নাতি নাতনি নিয়ে মুখ দেখাতে চাই, এত দেরি করে ছেলেদের বিয়ে দিচ্ছ কেন? নাতিপুতি নিয়ে খেলার ইচ্ছে নেই নাকি? না দেখেই পটল তোলার ইচ্ছে আছে তোমার? কথাগুলো শেষ হতেই মাহবুব রশিদ ধীরে ঘুরে সাইফানের দিকে তাকালেন, এরপর নিজের মনে বিড়বিড় করতে লাগলেন, দুইটা ছেলে একেবারে অসভ্য হয়ে গেছে, কার মতো এমন নির্লজ্জ হয়েছে আল্লাহ জানে। কথা শেষ হওয়ার আগে সাইফান আবারও একটু সামনে ঝুঁকে মাথা ঝুঁকিয়ে ফিসফিস করে বলে উঠল, আব্বু তোমার মতো নির্লজ্জ, চোখে মুখে বিন্দুমাত্র ভয় নেই। তুমি এতটা সাধু না, সাধু হইলে আমরা এমন হইতাম না, তুমিও নির্লজ্জ, নটি বয়, আমরা সব জানি। এবার মাহবুব রশিদ কিছু বললেন না, দাঁতে দাঁত চেপে চুপ করে রইলেন। রাগে নাকি অপমানে নাকি নিজের ছেলের কথায় নিজে আর পেরে না উঠে চেপে, কোনোটাই বোঝা গেল না। ওদের কথা বলার মধ্যে একটা সাংবাদিক প্রশ্ন করলো, আবার 18 হওয়ার পর কেন তাকে গ্রহণ করলেন? সাইমন এবার গলা নরম করে বলল, কারণ তখন সে নিজের সিদ্ধান্ত নিতে পেরেছে, আমি তাকে বলেছিলাম চাইলে চলে যেতে পারো। একটু থেমে আবারও বলল, সে যায়নি, আর শরীয়ত মতে আমাদের বিয়েটা জায়েজ, এটা ভুলে যাবেন না। সবকিছু নিয়ম শৃঙ্খলা মেনেই হয়েছে, সবকিছুর প্রমাণ কাগজপত্র সামনে তুলে ধরাই হচ্ছে। সাইমন আবারও বলল, আমি ভুল পরিস্থিতিতে কঠিন সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু আমি আইন ভাঙিনি, নৈতিকতা ভাঙিনি। যারা অপবাদ দিতে চান তারা পুরো গল্প জানুন। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়, তারপর বলল, এই কনফারেন্স এখানেই শেষ। পুলিশ ফোর্স এগিয়ে আসে, সাংবাদিকরা চেঁচাতে থাকে, আর কোনো কথা নেই। আর এদিকে কনফারেন্স রুম থেকে বের হওয়ার পর কেবিনে ঢুকতেই চড়াস করে একটা শব্দ হলো। সাইফানের গালে সাইমনের হাত এসে পড়লো। সাইফান কিছু বুঝে ওঠার আগেই আবারও চড়াস, আরেকটা থাপ্পড়। এপাশে ঘুরে তাকাতেই দেখে মাহবুব রশিদ দাঁড়িয়ে আছেন। সাইফান দুই গালে হাত চেপে ধরে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে গেল। মাহবুব রশিদ গম্ভীর গলায় বললেন, নেক্সট টাইম থেকে আমার সামনে ভদ্রভাবে কথা বলবা, আমি তোমার বাবা, এটা ভুলে যাইও না। সাইমন আর এক মুহূর্তও দেরি করলো না, সাইফানের গালে আরেকটা চটি বসিয়ে দিল। পরবর্তীতে আমার সামনে এত বেশি মুখ চালাবি না, না হলে আমার হাত আরো চলবে, ছোট ছোটর মতো থাকবি। সাইফান দুই গালে হাত দিয়ে কান্না শুরু করলো, নেকামো করে কাঁদতে কাঁদতে বলল, দেখেছো কিরকম কথাবার্তা বলে, আমি নাকি ছোট বাল, আমার বিয়ের বয়স হয়ে গেছে, এতদিনে বিয়ে দিলে 3 বাচ্চার বাপ হতাম, এটা তোমাদের চোখে পড়ে না? হুদাই মারো আমাকে, আমি তো সঠিক কথাই বলি, ভুল কোথায় বললাম? আসলে ভালো মানুষের ভাত নেই, সঠিক কথার দাম নেই। রাজীব পাশে এসে সাইফানের কাঁধে হাত রাখলো, সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে বলল, ভাই তুই এমনিতেও শয়তান, এত শয়তানি করিস না, শয়তানি করার জন্যই আজ মার খাইলি, এখন আবার ঢং করছিস, তুই ভালো হবি না ভাই। সাইমন কেবিন থেকে বের হতে যাবে, ঠিক তখনই মাহবুব রশিদ ডেকে উঠলেন, দাঁড়াও। সাইমন থেমে দাঁড়ালো। মাহবুব রশিদ বললেন, তুমি নাকি আলাদা ফ্ল্যাটে শিফট করেছো, বাসায় যাবে না বলেছো, এগুলো কোন ধরনের পাগলামো? সাইমন ঠান্ডা গলায় উত্তর দিল, যা শুনেছেন সেটাই ঠিক শুনেছেন। মাহবুব রশিদ গলা শক্ত করে বললেন, তুমি যেখানে থাকতে চাও থাকো, তোমার স্বভাব হচ্ছে বাড়ি থেকে দূরে থাকা, কিন্তু আমার বৌমা আর আমাদের বাড়ির বংশধর, আমাদের বাড়ির রক্ত বাড়িতেই থাকবে। এই অবস্থায় বাসার মানুষ থেকে দূরে রাখার কোনো মানেই হয় না। একটু থেমে আবারও বললেন, এটা নিয়ে মিডিয়াতে ইস্যু হবে, পাগলামো বুদ্ধি বাদ দাও, আজই বৌমাকে বাসায় নিয়ে আসো। শেষ কথাটা একটু নরম হলো, তারপর বলল, আজকে তোমার আম্মু অনেক টেনশনে আছে, অনেক কান্না করছে, তার জন্য হলেও। সাইমন এবার আর 1 সেকেন্ডও দাঁড়ালো না, বাবার দিকে আর তাকালো না, কেবিনের দরজা দিয়ে হাঁটতে হাঁটতে ঠান্ডা কিন্তু ভেতরে জমে থাকা অভিমানী গলায় বলল, আমার বউ বাচ্চাকে নিয়ে ভাবতে হবে না, তাদের দেখাশোনা আমি ঠিক করতে পারবো। এক পা এগিয়ে আবারও থামলো, কণ্ঠ একটু ভারী, তারপর বলল, আমার বউকে যখন বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল, ওই অবস্থায় তখন কোথায় ছিলে? ঘরে নিঃশব্দতা নেমে এলো। সাইমন ধীরে ঘুরে তাকালো, তারপর বলল, আমার বউয়ের কিছু হয়ে গেলে তখন কি করতে? আমার বাচ্চার কিছু হয়ে গেলে তখন কি করতে? কণ্ঠ একটু কেঁপে উঠলো, কিন্তু সে নিজেই সামনে নিল, তারপর বলল, আমি আর কথা বাড়াতে চাই না, বলেই যাচ্ছি। এটুকু বলে সে দরজার দিকে এগিয়ে গেল। পেছন থেকে মাহবুব রশিদ ছেলের কথা শুনে প্রথমে একটু মুখটা শুকনো হয়ে গেলেও পরবর্তীতে সাইমনের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে ব্যঙ্গ করে নকল করার ভঙ্গিতে বলল, এবার যেন আমার কাছে কান্না করতে আসবে না, আব্বু আমার বউ এনে দাও, কোথায় জানি না, কিভাবে জানি না,
সাইমন থেমে গেল, এবার পুরোপুরি ঘুরে বাবার দিকে তাকালো, চোয়াল শক্ত, চোখে চাপা রাখ, তারপর বলল, তোমার বউকে ওইভাবে বাড়ি থেকে বের করে দিলে তুমি কি করতে? এক পা এগিয়ে এলো সে, তারপর বলল, আমার ভালো করে জানা আছে, নিজে বউয়ের লেজ ধরে সারাক্ষণ থাকো, একা কোথাও যাইতে দাও না, এত ব্যস্ততার মধ্যেও দিন শেষে ওই বউয়ের কাছে গিয়ে হাজির হও। একটু থেমে ঠোঁট বাঁকিয়ে বলল, আর আমাকে এসে শিখাও? আর তোমার বউকে ওইরকম করে ভ্যানিশ করে দিই, তখন দেখবো কি করো। গলার স্বর এবারে তীর্যক, তারপর বলল, একই ডায়লগ তুমিও দিতে আসবে? মাহবুব রশিদের মুখটা একেবারে চুপসে গেল, যেন কেউ ভেতর থেকে বাতাস বের করে দিয়েছে। কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর দাঁতের ফাঁক দিয়ে বিড়বিড় করতে লাগলেন, অসভ্য ছেলে একটা। একটা হতাশার নিঃশ্বাস বেরিয়ে এলো বুক থেকে, মাথা একটু কাত করে আবারও বললেন, খাটতেরা ছেলে। এই ফাঁকে এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকা সাইফান আর নিজেকে ধরে রাখতে পারলো না। সাইমনের কথাগুলো শুনে শব্দ করে হেসে দিল, তারপর বলল, হা। হাসিটা শেষ হওয়ার আগে চড়াস করে আবার একটা শব্দ হলো, আরেকটা থাপ্পড় এসে পড়লো ওর গালে। সাইফান চমকে উঠে দুই গালে হাত দিয়ে সামনে তাকাতেই দেখলো মাহবুব রশিদ রাগে জলজল চোখে ওর দিকে তাকিয়ে আছেন। এক সেকেন্ড নীরবতা, তারপর হঠাৎ করে সাইফান গলা ফাটিয়ে কান্নার মতো করে চিৎকার করে উঠলো, আমার গালটা কি শাহবাগের মোড় পাইছো নাকি? যখন তখন ওইখানের মতো আন্দোলন শুরু করে দিচ্ছ? কথার সাথে সাথে হাত নাড়তে লাগলো, একের পর এক থাপ্পড় বের হয়ে যাচ্ছে আমার গালে। আমি ফর্সা মানুষ, লাল হয়ে গেলে সবাই বুঝে যায় থাপ্পড় টাপ্পড় কিছু খাইছি, তার উপর এমন মার যে গালের দাগ বসে যায়। তোমাদের জন্য এখন মনে হচ্ছে আমি কালো হলেই ভালো হইতাম, কেউ বুঝতো না আমার গালে মার খাওয়ার ছাপ। হাত দিয়ে গাল চেপে ধরে আবারও জুড়ে বলল, মান সম্মান এমনিতে যাই, তার উপর এই ফর্সা গালে লাল ছাপ, একদম লাইভ প্রমাণ। কোথায় এখন বউর লিপস্টিকের দাগ থাকবে? তোমাদের চোরের দাগ আছে। রাজীব পাশ থেকে মুখ চেপে হাসি আটকাতে চেষ্টা করছিল, শেষে আর পারলো না, কাঁধে হাত রেখে বলল, ভাই থাম, শয়তানি কম কর, শয়তানি করিস বলেই আজ এই অবস্থা। একটু ঝুঁকে ফিসফিস করে বলল, এখন আবার ঢং করছিস? তুই ভালো হবি না ভাই, চুপ কর, না হলে এখন আবার থাপ্পড় পড়বে তোর গালে। সাইমন অন্যদিকে কোনো দিকে না তাকিয়ে চলে গেল। মাহবুব রশিদ ছেলের যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললো, তারপর বলল, রাজীব আর সাইফান দুইজন ওদের দেখাশোনা করবা, তোমার ঘাটটেরা স্যারের একটু খেয়াল রেখো। রাজীব বলল, জি স্যার। রাজীব উত্তর করলো, তারপর রাজীব সাইফানের হাত ধরে কেবিন থেকে বেরিয়ে গেল। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টের লিঙ্ক কমেন্ট বক্সে পেয়ে যাবেন, তো সবাই দেখে নেবেন আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর নতুন গল্প আসতে চলেছে, আশা করছি সেটা আপনাদের কাছে ভালো লাগবে, তো সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আর ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।